প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম তেরাস। এখন শুরু করছি চতুর্থ অংশ। অমন পিটুনি কখনো দেখিনি আমি, জেফ, দেখতেও চাই না। শেষে মার্শালের ব্যাসটা পাছায় গেঁথে দিয়ে ঘোড়ার উপর শুইয়ে লোফার্ডকে শহর থেকে তাড়িয়েছে ওরা। থমথমে দেখাচ্ছে হ্যালার্ডের মুখ। লজ্জায় আর রাগে মরে যেতে ইচ্ছে করছে। ওর সিদ্ধান্ত আবারও ভুল প্রমাণিত হয়েছে। কি করা যায় এখন? মিনিট 30-এর মধ্যে জেফ্রি হ্যালার্ডের কেবিনে জরুরি মিটিংয়ে বসলো ওরা। মাইনার আর শহরের লোকজন, সব মিলিয়ে 10 জন। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ কারো মতামতে গুরুত্ব দিচ্ছে না। লসনকে লসনকে দরকার, দীর্ঘ কণ্ঠে বলল বিল লার্কিন। এ মুহূর্তে কেবল ওর উপরই আস্থা রাখা যায়। লসন কেন? ও ছাড়া কি আর কেউ নেই? না, ওর মতো পিস্তলবাজ থাকতে পারে, কিন্তু ওর মতো বিশ্বাসী এবং সাহসী পিস্তলবাজ আর নেই। কিন্তু কেউ পিস্তলের মুখে শহর শান্ত রাখুক, তা আমার পছন্দ নয়। পছন্দ না হতে পারে, কিন্তু এছাড়া উপায়ও নেই। সোজাসাপটা বলল এক ব্যবসায়ী। চোর ডাকাত, খুনি, বদমাস জোচ্চোরে ভরে গেছে এই শহর। ভালো কথা বললে সেফ হাসবে ওরা। তুমি আছো পাহাড়ের মাথায়। ওসব গণ্ডগোলের কিছুই এখানে আসে না। কিন্তু আমাদের থাকতে হবে শহরের মাঝখানে, ওসবের মধ্যে। নিরাপত্তা নিরাপত্তা চাই আমার। নিরাপত্তা চাই আমরা, শান্তিতে ব্যবসা করতে চাই। তার কথার সত্যতা প্রমাণ করতেই যেন শহরের কোথাও গর্জে উঠল কয়েকটা পিস্তল। কিছুক্ষণ চুপ করে থাকলো জেফ্রি হ্যালার্ড। থমথমে দেখাচ্ছে মুখটা। ঠিক আছে, পারলে ড্যানি লসনকে নিয়ে এসো তোমরা। আমার আপত্তি নেই, তিক্ত স্বরে ঘোষণা দিল সে। কিন্তু প্রস্তাব নিয়ে যাবে কে? ঠিক হলো, ফেলটন যাবে হ্যালার্ডের সঙ্গে। অথচ সারা শহর খুঁজেও কোথাও পাওয়া গেল না ড্যানি লসনকে। সেফ হাওয়ায় মিলিয়ে গেছে যেন সে। 5 সেদিনের দৈনিকে বড় বড় অক্ষরে প্রকাশিত হলো সংবাদটা। জেরেমি টাউন থেকে $50,000 সোনার চালান যাচ্ছে মন্টানায়। আগামীকাল রেড রকের উদ্দেশ্যে যাত্রা করবে এই শহরের প্রথম চালান। শটগান হাতে পাহারায় থাকবে ড্যানি লসন। অপরিচিত এক ড্রিফটার খবরটা দেখেই চেঁচিয়ে উঠল। দেখেছ, বোকার হদ্দ আর কাকে বলে? এসব খবর এভাবে প্রচার করে কেউ? এরা দেখছি নিজেরাই লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে। পাশেই দাঁড়িয়েছিল বয়স্ক এক লোক। মৃদু রহস্যময় হাসি দেখা গেল তার ঠোঁটে। ঠিকই করেছে ওরা। ড্যানি লসনের নাম প্রচার করে আসলে সতর্ক করে দিচ্ছে সবাইকে। কারো সোনা লুট করার ইচ্ছে থাকলে ওই নামটা দেখে সাহস করবে না আর। পরদিন ভোরে জেরেমি টাউন ছাড়ল সোনা ভরা স্টেজ। পত্রিকায় 50,000 লেখা হলেও আসলে সোনার পরিমাণ আরও বেশি। সঠিক হিসেবে $2,07,000 হবে সব সোনার মূল্য। ইচ্ছে করেই সত্য চেপে গেছে হ্যান্স কোবান। সোনা ব্যবসায়ীর ধারণা, সঠিক তথ্য জানতে পারলে অতিমাত্রায় বেপরোয়া হয়ে উঠবে দুর্বৃত্তরা। প্রাপ্তির তুলনায় ঝুঁকির পরিমাণ বেশি হলে কেউ কেউ হয়তো নিরস্তও হতে পারে। ক্লান্তিকর যাত্রা। কোনো যাত্রী নেই, যদি না হ্যান্স কোবানকে যাত্রী ধরা হয়। বেশিরভাগ সময় 2 ক্রুর সঙ্গে কোচের ভেতরে থাকছে সে। টিম কার্টিস আর রবার্ট অ্যালেন পালা করে চালাচ্ছে স্টেজ। পাশেই বসে আছে ড্যানি লসন। সামনের পথ বা আশপাশে চোখ রাখতে সুবিধে বলে সারাক্ষণ ওখানেই থাকছে। কোলে একটা উইনচেস্টার ওর। পায়ের কাছে পড়ে আছে ডাবল ব্যারেল শটগান। কার্টিসের কোলে আরেকটা শটগান আছে। লোকটির সাথে এটা সেটা নিয়ে গল্প করলেও সারাক্ষণ চারপাশে তীক্ষ্ণ নজর রাখছে লসন। সন্ধে পর্যন্ত মাইল 20-এর মতো এগোলো ওরা।
একটা উপত্যকায় ক্যাম্প করার পর রান্না করতে বসলো কার্টিস। ক্লান্ত শরীরে ঘাসের উপর বসে পড়ল অন্যরা। গরম কফি খানিকটা হলেও চাঙ্গা করে তুলল ওদের। একটা সিগারেট ধরিয়ে কিছু দূরে সরে এলো লসন। ক্যাম্পের পেছনে পাহাড়ে উঠে এলো। ফিল্ড গ্লাস বের করে জরিপ করলো সামনের টেইল। পুরো 1 ঘন্টা চোখ রেখেও কোনো আগুন বা ক্যাম্পের চিহ্ন চোখে পড়ল না। কিন্তু তাতে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। লসন জানে স্টেজ লুট হওয়ার সম্ভাবনা 16 আনা। মন্টানা পর্যন্ত দীর্ঘ যাত্রার যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে ওরা। তবে ওর চিন্তা আপাতত বিগ বে পর্যন্ত পর্যন্ত ওখানে পৌঁছাতে পারলে বাকি পথ নিয়ে ভাববে। বিগ বে টেইল স্মরণ করার চেষ্টা করলো। আচমকা আক্রমণ করা যায় সম্ভাব্য এমন 3টে জায়গা শনাক্ত করলো মনে মনে। ঠিক মাইল 2 পরেই একটা। দুপুরের দিকে প্রথম জায়গাটা পেরিয়ে এসেছে ওরা। উটকো ঝামেলা হয়ে দাঁড়িয়েছে 2 ক্রু। ওদেরকে সঙ্গে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ শেষ পর্যন্ত বেইমানি করবে ওরা, নিশ্চিত জানে লসন। দুজনের উপর তীক্ষ্ণ নজর রেখেছে ও। কুবানকেও লেগে থাকার পরামর্শ দিয়েছে। আলাদা হতে দিচ্ছে না কাউকে। নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করছে সোনা ব্যবসায়ী। টেড স্পিড আর বব অ্যালেনকে পাহারার দায়িত্ব দিয়ে ঘুমিয়ে পড়ল লসন। মাঝরাত পর্যন্ত ওদের পালা। তারপর কার্টিস আর টমের। শেষ রাতে হ্যান্স আর ওর। ভোরে ফের পাহাড়ে উঠে এলো ও। অনেকক্ষণ ধরে চোখ রাখলো টেইলের উপর। নিভু নিভু একটা আগুনের কুণ্ড দেখে খুশি হলো এবার। আন্দাজ করলো মাইল 2 দূরে আছে ক্যাম্পটা। নাস্তা শেষে নিজের ঘোড়ায় স্যাডল চাপালো লসন। কি ব্যাপার ড্যান, কোথাও যাচ্ছ নাকি? জানতে চাইল কুবান। আশেপাশেই থাকবো। স্টেজের ভেতরে ঢুকে অ্যামুনেশন বক্স থেকে বাড়তি কার্তুজ তুলে নিয়ে বেরিয়ে এলো। ঘাড় ফিরিয়ে মেঝে পড়ে থাকা স্ট্রং বক্সটা দেখল। যথেষ্ট মজবুত জিনিস। আংটায় বড়সড় 2টো তালা ঝুলছে। ওগুলো অবশ্য কোনো ব্যাপারই নয়, যে কেউ ভেঙে ফেলতে পারবে। সূর্য যখন পূব আকাশে আড়মোড়া ভাঙছে, ঠিক এ সময়ে রওনা দিল দলটা। বব স্টেজে উঠতে যাচ্ছিল তরুণ। লসনের ডাকে ফিরে তাকালো। কার্টিদের পাশে গিয়ে বসো। গল্প না করে খেয়াল রেখো চারপাশে। শিগগিরই আক্রান্ত হতে পারি আমরা। তুমি কোথায় যাচ্ছ? আমার কথা ভাবতে হবে না। যা বলেছে ঠিক মতো করো। ঠিক আছে ড্যান, মাথা ঝাঁকিয়ে উত্তর দিল সে। আর চোখে বিল নিকোল আর টেড স্পিডের দিকে তাকালো লসন। ভাবলেশীন থাকার চেষ্টা করছে ওরা, কিন্তু আড়ষ্ট মুখ দেখে বোঝা গেল লসনের সিদ্ধান্তে অবাক হয়েছে। তোমরা দুজন তাদেরকে বলল, বসে বসে না ঝিমে চোখ কান খোলা রাখো। মাইল 2 মধ্যে আছে ওরা, যে কোনো সময়ে আক্রমণ করতে পারে। নিষ্পৃহ ভঙ্গিতে মাথা ঝাঁকালো টেড। উত্তেজনা বা উদ্বেগের নমুনাও নেই তার মধ্যে। লসন নিঃসন্দেহ হয়ে গেল সামনের দলটার সঙ্গে জেসি ওয়েনের সম্পর্ক নেই। তেমন হলে এতক্ষণে উত্তেজনায় টকবক করে ফোটার কথা দুজনের। এরা সঙ্গে থাকায় অন্তত একটা লাভ হয়েছে, ভাবল ও। রক্স বা ডেভিসের দল স্টেজ আক্রমণ করলে সাহায্য করতে পারবে। শুরুতে স্টেজের পেছনে থাকলো লসন, কিন্তু একটু পর পেছনে ফেলে এলো লক্কর ঝক্কর মার্কা কনকর্ড কোচকে। মাইলখানেক এগিয়ে আচমকা টেইল থেকে সরে এলো। বিপজ্জনক জায়গাটার কথা মনে করার চেষ্টা করলো। ক্লিপের পাশ দিয়ে এগিয়েছে টেইল। খানাখন্দে ভরা উপত্যকার পাশেই 50 ফুট নিচে খাদের তলায় গিয়ে মিশেছে খাড়া ঢাল। এরকম একটা জায়গা স্টেজের জন্য সত্যি বিপজ্জনক এবং হামলা করার জন্য জুৎসই, কারণ স্টেজ সামলাতে ব্যস্ত থাকবে ড্রাইভার। ক্লিপের দেয়ালে আড়াল নেয়ার মতো প্রচুর জায়গা আছে। মনে মনে একটা পরিকল্পনা দাঁড় করালো লসন। তারপর জোর কদমে ঘোড়া ছোটালো।
ঢালের আড়াল ধরে এগোচ্ছে। তাছাড়া মোলটেইল এড়িয়ে যাচ্ছে বলে কারো চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা কম। মিনিট 30 পর ক্লিপটা দেখতে পেল। ঘোড়ার গতি কমিয়ে প্রায় হাঁটার পর্যায়ে নিয়ে এলো ও চারপাশে সতর্ক দৃষ্টি রেখেছে। ক্লিপের কাছাকাছি এসে স্যাডল ছাড়ল ও জুনিপার ঝোপের আড়ালে ঘোড়া রেখে পায়ে হেঁটে এগোলো। নিঃশব্দে উঠে এলো পাহাড়ের চূড়ায়। সামনে আরও কয়েকটা পাহাড়, কোনোটাই 60-70 গজের বেশি উঁচু হবে না। ক্লিপের লাগোয়া পাহাড়ে চলে এলো এক সময়। সামনের খোলা জায়গায় সতর্ক দৃষ্টি চালালো। ক্লিপের সারি, নিচে রুক্ষ টেইল আর পাহাড়ি খাদ স্পষ্ট চোখে পড়ছে। উল্টো দিকের পাহাড়ে বা আড়াল নেয়ার মতো যে কোনো জায়গায় অনায়াসে নজর রাখতে পারবে। ঢাল বেয়ে চূড়ায় উঠে এলো ও কিনারায় এসে শ্রান্ত শরীর গ্রানিটের উপর বিছিয়ে দিল। পাশে রাখলো রাইফেল। ক্যান্টিন থেকে এক ঢোক পানি গলায় ঢেলে ফিল্ড গ্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এবার। সূর্যকিরণ সম্পর্কে পুরো মাত্রায় সচেতন। জানে ফিল্ড গ্লাসে প্রতিফলিত আলো মুহূর্তে ওর অবস্থান প্রকাশ করে দিতে পারে। মিনিট 20 লাগলো লোকগুলোকে খুঁজে বের করতে। লোক 3 জন, কিন্তু 7টা ঘোড়া দেখতে পেয়েছে। তার মানে অন্তত আরও 4 জন আছে। খুঁজতে শুরু করলো ও। মিনিট 10 পরে দুজনের অবস্থান জেনে গেল। বাকিরা ওর অজ্ঞাতে রয়ে গেছে। ধূমপানের ইচ্ছে হচ্ছে, কিন্তু ধরা পড়ে যাওয়ার ভয়ে ইচ্ছেটা দমিয়ে রাখলো লসন। পকেট থেকে এক মুঠি বুলেট বের করে পাশে মাটির উপর রাখলো। রাইফেল টেনে নেওয়ার সময় মনে মনে হিসাব কষল। 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে স্টেজ। ঢাল বেয়ে ওঠার সময় আক্রমণ করবে ওরা। ঢালের নিচে 40 গজ দূরে স্টেজটাকে প্রথম দেখার পর তৈরি হয়ে যাবে প্রতিপক্ষ। এই ফাঁকে মিনিট খানেকের মধ্যে ক্লিপের একেবারে কাছাকাছি পৌঁছে যাবে কোচ। সাকল্যে এই 1 মিনিটই পাবে লসন। এরই মধ্যে কাজ সারতে হবে। লুকিয়ে থাকা লোকগুলোর অবস্থানের উপর শেষবারের মতো নজর বুলালো ও। চাতালের উপর 2 জন, কিছুটা ডানে বোল্ডারের আড়ালে 3 জন। অন্য 2 জনকে খুঁজে পায়নি, তবে নিশ্চিত জানে আশেপাশেই আছে। চাতালের লোকগুলোকে আগে আক্রমণ করার সিদ্ধান্ত নিল লসন। লাগাতে সুবিধা হবে। তাছাড়া অরক্ষিত আছে ওরা। মুহূর্তের ব্যবধানে 2 জনকেই নিকেশ করতে পারবে। বোল্ডারের কারণে কিছুটা হলেও আড়াল পেয়েছে অন্য 3 জন। সহজে ধরাশায়ী করা যাবে না ওদের। উল্টোটা সত্যি, পাল্টা আক্রমণ করে সুবিধা করতে পারবে না ওর সঙ্গে। কিন্তু লসন ক্রমাগত গুলি করতে থাকলে আড়াল নিতে বাধ্য হবে ওরা। স্টেজের উপর থেকে মনোযোগ সরে যাবে। কিন্তু অন্য 2 জন, হয়তো এরাই আসল কাজ সেরে ফেলবে। ধীরে ধীরে সময় কাটছে। তন্ন তন্ন করে ক্লিপ আর পাহাড়ের সারির আনাচে খানাচে নজর বোলালো লসন। একবার মনে হলো চাতালের ওপাশে যে গুটি কয়েক গুল্ম জাতীয় গাছ জন্মেছে, তার পিছনে বাদামি কিছু একটা চোখে পড়েছে, কিন্তু নিশ্চিত হতে পারল না। অনেকক্ষণ চোখ রেখেও কিছু দেখতে পেল না। ধুমছে হুস্কি গিলছে চাতালের লোক দুটো। মাঝে মধ্যেই হাত বদল হচ্ছে বোতলটা। দূরে স্টেজের হালকা শব্দ শোনা যেতে সতর্ক হয়ে গেল লোকগুলো। স্থির পড়ে আছে এখন, রাইফেল বাগিয়ে ধরেছে। নিষিদ্ধ একটা ফাঁদ পেতেছে ওরা। কিন্তু লসনের অবস্থান এবং সময় উচিত তৎপরতার কারণে ছকটা পাল্টে যেতে পারে। সব কিছু নির্ভর করবে ওর দক্ষতার উপর। মাত্র কয়েক সেকেন্ড সময় পাবে। এরই মধ্যে ছোট করে দিতে হবে দলটাকে। শুধু তাহলেই স্টেজটা নির্বিঘ্নে ফাঁদ পেরিয়ে যেতে পারবে। ডান দিকের লোকটার কপালে নিশানা করল লসন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে হলো না। লোকগুলোর নড়াচড়ায় স্পষ্ট বোঝা গেল কাছে চলে এসেছে স্টেজ। চাকার ঘর ঘর আওয়াজ তো শুনতে পাচ্ছি। মুখটা বিষাদ লাগছে ওর। জানে জুয়া খেলতে যাচ্ছে এবং সফল হওয়ার সম্ভাবনা খুব কম। টিম কার্টিস আর বব অ্যালেনের উপর কিছুটা হলেও নির্ভর করছে ওর সাফল্য। কার্টিসকে দক্ষ হাতে
ঘোড়াগুলো সামাল দিতে হবে। আর অন্তত দু একজনকে নিকেশ করতে হবে অ্যালেনের, নইলে। টিগারে চেপে বসেছে ওর আঙুল, রাইফেলের ব্যারেল সেটে আছে কাঁধের সঙ্গে, মনোযোগ সামনের লোকগুলোর উপর। এস্টেজের কথা বেমালুম ভুলে গেছে। প্রথমবার টিগার টেনেই উইনচেস্টারের নল খানিকটা সরিয়ে দ্বিতীয় জনের কপাল বরাবর গুলি করল লসন। ফলাফল দেখার সুযোগ বা ইচ্ছে কোনোটাই হলো না ওর। দ্রুত পরপর কয়েকটা গুলি করল অন্য তিনজনের দিকে। অপ্রত্যাশিত আক্রমণে ভরকে গেছে লোকগুলো। সে সুযোগটাই নিল লসন। তৃতীয় লোকটা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে সংবিত ফিরল ওদের। যে পাহাড়ের উপর অবস্থান নিয়েছে ও সেদিকে তাকিয়ে ওকে খুঁজে বের করার চেষ্টা করল, কিন্তু লসনের লাগাতার আক্রমণে পিছিয়ে গিয়ে আড়াল নিতে বাধ্য হলো দুজনেই। নিশানা ছাড়াই গুলি করে যাচ্ছে ও। বোল্ডার না ঝোপে গিয়ে লাগলো দেখছে না, চাইছে লোকগুলো আরও কিছুক্ষণ আড়ালে থাকুক। আশপাশে ঘুরে বেড়াচ্ছে ওর সন্দিগ্ধ দৃষ্টি। জুনিপার ঝোপের কিনারে এক ঝলকের জন্যে বাদামি একটা কাপড় দেখেছিল একটু আগে, এবার অবশ্য এক লোককে দেখতে পেল। টেইলের দিকে মনোযোগ লোকটার। ঢাল বেয়ে উঠে আসা এস্টেদের কাউকে নিশানা করছে, সম্ভবত ড্রাইভারই তার টার্গেট। সঙ্গে সঙ্গে টিগার টেনে দিল লসন। লোকটার বাহুতে বিঁধেছে গুলিটা। এক চুল নড়ে গেল নিশানা, আর তাতেই বেঁচে গেল টিম কার্টিস। ওর কপাল ঘেঁষে বেরিয়ে গেল বুলেট। সপাটে চাবুক হাঁকালো সে। তুমুল গতিতে ছুটতে শুরু করলো ঘোড়াগুলো। পেছনেই দেখা গেল একটা শরীরে চেপে ছুটে আসছে বব অ্যালেন, হাতে উদ্যত পিস্তল। মেসকিট ঝোপের কাছে আছে ওরা, চেঁচিয়ে তাকে জানালো লসন। গরান দিয়ে সরে এলো ও। পাহাড়ের কিনারে এসে ঢাল বেয়ে নামতে শুরু করলো। অপেক্ষায় ছিল ঘোড়াটা। ছোটার মধ্যেই লাফিয়ে স্যাডলে চাপলো। তারপর স্পার দাবাতে ছুটতে শুরু করলো ঘোড়াটা। বাঁক নিয়ে টেইলে উঠে আসার সময় আর একটু হলে স্যাডল থেকে পড়ে যাচ্ছিল। কোনো রকমে সামলে নিল। চোখ তুলে সামনের দিকে তাকালো। বিপজ্জনক জায়গাটা পেরিয়ে গেছে স্টেজ। খোলা জায়গা কোচের খোলা দরজায় দেখা যাচ্ছে হ্যান্স কোবানকে। দুই ক্রু জানালায় অবস্থান নিয়েছে। সমানের দুর্বৃত্তদের অবস্থান লক্ষ্য করে গুলি করছে ওরা। নির্দয়ভাবে স্পার দাবালো লসন। ঘোড়ার গতি বাড়াতে চাইছে। ওকে করার সুযোগ পেয়ে গেলে এক গুলিতে দফা রফা হয়ে যাবে। স্বস্তির ব্যাপার, ক্রুদের নিয়ে ওকে কাভার করছে কোবান। সামনে অন্য কোনো দল না থাকলেই হয়। ক্লিপের দেয়ালের সঙ্গে শরীর ছুঁই ছুঁই করছে ঘোড়াটার। তুমুল গতিতে ছুটছে। স্যাডেলের সাথে শরীর মিশিয়ে দিয়েছে লসন। স্টেজটাকে পেরিয়ে এসে হাঁপ ছাড়ল, কিন্তু গতি কমালো না। পাশ দিয়ে ক্লিপের দেয়াল চোখের নিমেষে সরে যাচ্ছে পেছনে। চোখ তুলে সামনে টেইলের দিকে তাকালো। এঁকে বেঁকে এগিয়েছে টেইল। একটু পরেই খোলা জায়গা। ছোটার মধ্যেই রাইফেল রেখে পিস্তল তুলে নিল। চোখ পরবর্তী বাঁকের মুখে। একটা ব্যাকআপ টিম আশা করছে। পাশে রবার্ট অ্যালেনের প্রসন্ন মুখ দেখতে পেল এক সময়। হাসছে সে। খোলা চুল বাতাসে উঠছে। দারুণ কাজে দিয়েছে তোমার বুদ্ধি, চেঁচিয়ে বলল সে। পাত্তাই পায়নি ওরা। সামনে হয়তো আরও দু একজন আছে, সতর্ক থেকো। সহাস্যে মাথা ঝাঁকালো অ্যালেন। পাশাপাশি ঘোড়া ছোটাচ্ছে। বাঘ পেরিয়ে খোলা জায়গায় আসতে দেখা গেল লসনের আশঙ্কাই সত্যি। ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে 3 ঘোড়সওয়ার। কিছুটা আগেই উপস্থিত হয়ে গেছে স্টেজ। তাছাড়া পাশার ছক এভাবে পাল্টে যাবে আশা করেনি ওরা। লসন আর অ্যালেনকে দেখেই যার যার পিস্তল বা রাইফেলের দিকে হাত বাড়ালো 3 দুর্বৃত্ত। পিস্তল তৈরি ছিল, সেফ নিশানা করতে হলো লসনকে। সামনের লোকটার উদ্দেশ্যে একটা বুলেট পাঠিয়ে দিল। বুক চেপে ধরে স্যাডলে হুমড়ি খেয়ে পড়ল লোকটা। অ্যালেনের গুলিতে স্যাডলচ্যুত হলো পাশের জন। মাত্র একটা গুলি করার সুযোগ পেল অন্য লোকটা। তাড়াহুড়ো করায় ফসকে গেল সেটা। লসনের 3 হাত দূরে পাহাড়ের শরীরে গিয়ে বিঁধল। ততক্ষণে লোকটার একেবারে সামনে পৌঁছে গেছে ওরা।
5 হাত দূর থেকে লোকটার বুক বরাবর গুলি করল লসন। চোখে চোখে তাকিয়ে থাকলো গুলি করার সময়। সমূহ বিপদ বুঝতে পেরে মরিয়া হয়ে উঠেছে লোকটা। শেষ মুহূর্তে মাথা নিচু করে ফেলল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। প্রশস্ত কপাল গুড়িয়ে দিল ভারী বুলেট। ধুলি ধূসর টেইলে আছড়ে পড়ল তার দেহ। একটু পর চলন্ত স্টেজ মারিয়ে গেল তাকে। দুপাশ 200 গজের মতো এগিয়ে থামল লসন। পাশে এসে দাঁড়িয়েছে অ্যালেন। হাঁপাচ্ছে সে, তবে মুখের হাসি ম্লান হয়নি এতটুকু। ঘাড় ফিরিয়ে পেছনের টেইলের দিকে তাকালো। স্টেজটা একটু আগে পেরিয়ে গেছে ওদের। দুর্বৃত্তদের কেউ পিছু নিয়ে থাকলে চড়াও হবে তার উপর। কিন্তু মিনিট 20 পরও উৎসাহী কোনো রাইডারকে দেখা গেল না। চলো হে, যাই এবার, স্মিথ হেসে বলল অ্যালেন। মনে হচ্ছে সব কটাকে সাবার করে ফেলেছি। শেষ লোকটাকে চিনতে পেরেছ? মাথা নাড়ল লসন। কিনকেডের এক চেলা। গতকাল জ্যাক চেম্বারল্যান্ডের সেলুনে দেখেছে ওকে। ঘোড়ার গতি বাড়িয়ে স্টেজটাকে ধরে ফেলল ওরা। গতি কমিয়ে এনেছে কার্টিস। বিপজ্জনক জায়গাটা পেরিয়ে আসার সময় সর্বোচ্চ গতি আদায় করেছে পশুগুলোর কাছ থেকে। গতি কমিয়ে পরিচান্ত পশুগুলোকে খানিকটা বিশ্রাম দিচ্ছে এখন। পরদিন নির্বিঘ্নে বিগ বেতে পৌঁছালো ওরা। দুপুর তখন। লসনের নির্দেশে ল অফিসের সামনে স্টেজ থামালো টিম কার্টিস। শহরের শুরুতে আলাদা হয়ে গেছে বব অ্যালেন। ল অফিসের উল্টো দিকের বাড়ির সামনে অবস্থান নেবে। ফুটপাতে থাকলো 2 ক্রু। আর শেরিফের অফিসে গিয়ে ঢুকলো হ্যান্স কোবান। জানালার কাছে থাকবে সে। ভেতরে গিয়ে শেরিফের সঙ্গে আলাপ করলো লসন। ওর সঙ্গে বেরিয়ে এলো 2 ডেপুটি। এরাও পাহারায় থাকবে। যাই ঘটুক, এখান থেকে নড়বে না কেউ, নির্দেশ দিয়ে দক্ষিণে এগোলো লসন। কোথায় যাচ্ছ? সন্দেহান সুরে জানতে চাইল বিল নিকোল। যা বলছি করো নিকোল, হাঁটার মধ্যেই বলল। চাপা অসন্তোষ দেখা গেল যুবকের চোখে। আমাদের এখানে খাটিয়ে মারবে আর নিজের সেলুনে গিয়ে আইস করে হুইস্কি গিলবে? ধীরে ধীরে তার দিকে ফিরল লসন। স্থির দৃষ্টিতে মাপল নিকোলকে। পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। তারপর দৃষ্টি ফিরিয়ে নিল লোকটা। তোমার যদি তেষ্টা পেয়ে থাকে, না হয় তুমিই যাও নিকোল। 10 মিনিটের ছুটি দেওয়া হলো তোমাকে, কিন্তু 10 মিনিট পর ঠিক এখানে এসে দাঁড়াবে। আপাতত তোমার জায়গায় থাকছি আমি। ভুলে যাও, কথাটা এমনিতেই বলেছি। আড়ষ্টভাবে হাসল নিকোল, কিন্তু বিদঘুটে দেখালো হাসিটা। সত্যি কথা বলতে কি, আমারই হুইস্কির তেষ্টা পেয়েছে। ফিরে এসে তার সামনে দাঁড়ালো লসন। বেশ তো, 1 পেগ গিলে এসো। কি যেন ভাবছে বিল নিকোল। আরে আমি তো এমনি এমনি বলেছি। আমি কিন্তু তামাশা করছি না। চোখে চোখে তাকিয়ে থাকলো সে। তারপর শ্রাগ করলো। ঠিক আছে, তুমি যখন আপত্তি করছো না। কিন্তু একা যেতে ইচ্ছা করছে না। টেডকে সঙ্গে নিয়ে যাব। একা একা ডিং করে আয়েস হয় না। ওহ, কোথাও যাচ্ছে না টেড, বরং আমিই যাব তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ আমি। তুমি তো কাজে যাচ্ছিলে। এড়ানোর চেষ্টা করলো বিল। যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে সেটা তোমার পছন্দ হয়নি। এখন আমার সাথেই যেতে হবে তোমার বিল, এবং শেরিফের অফিসে যাচ্ছি আমরা, তুমিও টেড। বিস্ময়ে বড় বড় হয়ে গেল দুজনের চোখ। এর মানে কি ড্যান? গেলেই বুঝতে পারবে। হাত তুলে ল অফিসটা দেখালো লসন। আরেক হাতে পিস্তল চলে এসেছে। নাও, অনেক আলাপ হয়েছে, এবার এগোও, নয়তো পায়ে গুলি করব। বব তরুণকে বলল। টেড ছোড়ার পিঠে পিস্তল চেপে ধরো তো। মনে হচ্ছে জোর করেই নিতে হবে ওদের। ওহো, কোনো চালাকি করার চেষ্টা করো না। টেড স্পিডের চোখে চাঞ্চল্য দেখে দ্রুত বলল লসন। তারপর সপাটে তার নাকে পিস্তলের নল চালালো। এগোও। ডান হাতে নাক চেপে ধরল সে। রক্ত ঝরতে শুরু করেছে। যুগপৎ ঘৃণা আর প্রতিহিংসা ফুটে উঠেছে চোখে। ইতোমধ্যে তার হোলেস্টার খালি করে ফেলেছে লসন। পিঠে পিস্তলের নলের খোঁচা দিয়ে এগোতে বাধ্য করল তাকে।
ঘাড় ফিরিয়ে বিল নিকোলের দিকে তাকালো। লোকটাকে প্রায় ঠেলে নিয়ে আসছে অ্যালেন। হোল স্টারটা শূন্য। ভেতরে ঢুকলো ওরা। জানালার কাছে একটা চেয়ারে বসেছিল হ্যান্স কোবান, হাতে রাইফেল। মিস্টার কোবান, এর মানে কি? অসহিষ্ণু স্বরে জানতে চাইল টেড স্পিড। তুমি নিশ্চয় ব্যাখ্যা করবে। এতক্ষণেও বুঝতে পারোনি? স্মিথ হাসি সোনা ব্যবসায়ীর মুখে। বোঝার আছে? কি আছে আবার? বুঝবে, একটু পরেই খোলসা হয়ে যাবে সব। শেরিফ, মেহমানদের সেলে ঢোকাও তো। কিছুক্ষণ ওদের সঙ্গে কথা বলবে ড্যান। দয়া করে এই সময়টা বাইরে থেকো তুমি। 10 মিনিট, বেশিক্ষণ লাগবে না ওর। 40 এক লোক। জেরি টামলার হচ্ছে বিগবের শেরিফ। কোনো একটা গোপন ব্যাপার আছে মনে হয়, হেসে জানতে চাইল সে। চুলোয় কফির পানি চড়িয়েছে মাত্র। এগিয়ে এসে ডয়ার থেকে চাবি বের করলো। দুজনকে আলাদা সেলে ঢোকানোর পর তালা আটকে দিল। সমানে খিস্তি করছে টেড। লসনের 14 গোষ্ঠী উদ্ধার করছে। বব, নিজের জায়গায় চলে যাও। আমি ডাকার পর কফি খেয়ে যাবে। একজন একজন করে আসবে। ওদের ব্যাপারটা কি? কিছুটা বিস্মিত দেখাচ্ছে তরুণকে। পরে ব্যাখ্যা করব, ঠিক আছে? নিশ্চয় ড্যান। মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল সে। আমাদের হাতে সময় খুব কম হ্যান্স, একটা চেয়ারে বসার সময় বলল লসন। হয়তো এখানেই আক্রমণ করবে ওরা। শুনতে অসম্ভব মনে হলেও জেসি ওয়েনের পক্ষে সম্ভব এটা। ভাবছি টেডকে চেপে ধরবো, দেখি মুখ খোলে কিনা। একটু বেশি ঝুঁকি নিচ্ছ না? দুজন লোক কমে যাচ্ছে। হয়তো আরও পরে গন্তব্যের কাছাকাছি হামলা করতো ওরা। ঝুঁকিটা নিতেই হবে হ্যান্স। দুটো কেউ টেকে কেউটকে কেউকেটেকে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই আর। বাইরে থেকে অ্যাম্বুশ করে অন্যরা যতটুকু ক্ষতি করতে পারবে, দলের ভেতর থেকে তার চেয়েও বেশি করতে পারবে ওরা। আমি নিশ্চিত হয় এখানে নয়তো সামনে টেইলের কোথাও আক্রমণ করার পরিকল্পনা করেছে ওরা। তখনকার অবস্থা চিন্তা করে দেখো। কাকে সামলাবো, জেসি ওয়েনকে না ওদের? তাছাড়া নিজের পিঠের দিকে নজর রাখতে রাখতে এই দুদিন বিরক্তি ধরে গেছে আমার। নীরবে ব্যাপারটা মেনে নিল হ্যান্স কোবান। ছেলের দিকে এগোলো লসন। বিষ দৃষ্টিতে ওকে দেখছে দুই আসামি। আক্রোশে ফেটে পড়ছে যেন। পারলে এখনই খুন করে ফেলে ওকে। টেড স্পিড, গোল্লায় যাও তুমি ড্যান। শোনো, একটা সুযোগ দিচ্ছি তোমাদের। কয়েকটা তথ্য দরকার আমার, এবং তা জানানোর জন্যে খুব বেশি সময় পাবে না। দ্বিতীয়বার কিন্তু জিজ্ঞেস করব না। হোলস্টার থেকে পিস্তল বের করে কক করল ও। শেরিফ, তুমি বরং বাইরে চলে যাও। এখানে যা ঘটবে সব কিছু হয়তো পছন্দ হবে না তোমার। কি করবে? জানতে চাইল জেরি টাম্বলার। কণ্ঠে অনুমোদনের সুর। ফিরে এসেই দেখতে পাবে। তাড়াহুড়োর কি আছে? আজকের দিনটা এখানে কাটিয়ে দাও। বিশ্রাম নেওয়া হবে। তাছাড়া সময় পেলে ওদের কাছ থেকে খবরও বের করা যাবে। ওহো, সময় নেই আমার হাতে। সেরাক করে কফি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল সে। তোমাদের পরিকল্পনা কি? কোথায় আক্রমণ করার বুদ্ধি করেছ? জানতে চাইল লসন। চুপ করে থাকলো ওরা। চাপা আক্রোশ দেখা যাচ্ছে দুজনের মুখে। পিস্তল তুলে টেড স্পিডের উরুসন্ধিতে নিশানা করল লসন। তা দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো তস্কর। নিমেষে সমস্ত আক্রোশ বিদায় নিল মুখ থেকে। আতঙ্ক আর সন্দেহ দেখা যাচ্ছে সেখানে। আরে করছো কি? সত্যি গুলি করবে নাকি? ভয়ার্ত স্বরে জানতে চাইল সে। খোদার কসম, জবাব না পেলে সত্যি তাই করব, শীতল কণ্ঠে বলল লসন। তামাশা করছো? জানতে চাইল বিল নিকোল। হাসি হাসি মুখ। গুলি করল লসন। নিকোলের কোমরের পাশে দেয়ালে চলটা উঠালো গুলিটা। বিস্ময়ে বড়সড় হয়ে গেল তার চোখ। আতঙ্কিত হয়ে বলল এবার। টেড, হারামজাদা দেখি সত্যি সত্যি গুলি করছে। শেরি, তুমি এটা সহ্য করছো কিভাবে? চুপ রাও নিকোল, অনেক হয়েছে। আর 1 মিনিট দেখব, তারপর আগে তোমাকে গুলি করব। আমার ধারণা এরপর থেকে
কোনো মেয়ের কাছে যাওয়ার ইচ্ছে হবে না তোমার। শেরিফ, শুনতে পাচ্ছ? মরিয়া হয়ে চিৎকার করল সে। গুলি করল লসন। বিল নিকোলের উরুতে গিয়ে বিঁধল এবার। থরথর করে কেঁপে উঠল সে। হাঁটু ভেঙে পড়ে গেল মেঝে। সমানে হাত পা কাঁপছে। টেড, পাগল হয়ে গেছে ও, ওকে বলে দাও। আরে বাবা, নিজে বাঁচলে তো জেসি ওয়েন আমাদের সাহায্য করবে। ঠিক বলেছ বিল, ধন্যবাদ। পিস্তলের নল এবার টেডের দিকে ঘোরালো লসন। সাথে সাথে লাফালাফি শুরু করলো টেড স্পিড। চোখে নিখাদ আতঙ্ক। বলছি বলছি, খোদার দোহাই, গুলি করো না। আমার ধৈর্য খুব কম। পিস্তলের নল এক চুল সরালো না ও। এখানেই রওনা দেওয়ার সময় দ্রুত আউড়ে গেল টেড। শেরিফ, তালাটা খুলে দাও তো, ভেতরে ঢুকবো আমি। দেখি কতক্ষণ মিথ্যে বলতে পারে ওরা। অবশ্য আগে হাত পাগুলো ভেঙে নেব, তাহলে আর লাফালাফি করতে পারবে না। তারপর নিশ্চিন্তে ওদের জিনিসে গুলি করতে পারবো। খোদার কসম, মিথ্যে বলিনি, মরিয়া হয়ে বলল স্পিড। কি হলো শেরিফ? তালা খুলতে বলেছি তোমাকে, কফি দিতে তো বলিনি। ঘামতে শুরু করেছে ওরা, আর চোখে দেখলো লসন। পিস্তল হোলস্টারে ঢুকিয়ে টেবিলের কাছে ফিরে এলো। ভাবার জন্যে কয়েক মিনিট সময় দিয়েছে দুই কয়েদিকে। কফি শেষ করে ফিরে এলো সেলের কাছে। তালা খুলতে সঙ্গে এসেছে শেরিফ। না বাপু, তুমি মানুষটা জানো কেমন, অন্যদের মনে ভয় ধরিয়ে দিতে জানো বটে। চোখ তুলে দুই আসামির দিকে তাকালো সে। বাচ্চারা, ভালোই ভালোই ওকে বলে দাও, দেরি করলে লাভ কি? পরে আফসোস করার চেয়ে জানিয়ে দাও সব। সারা জীবন মেয়েদের দেখে আতঙ্কে দৌড় দেওয়ার চেয়ে এটা কি ভালো নয়? নরকে যাও, হতছাড়া শেরিফ, হেঁকিয়ে উঠল বিল নিকোল। যাব, তার আগে দেখে নিই জিনিস হারিয়ে কেমন ছটফট করো তোমরা। লারেডো ক্রসিংয়ে ঘোড়া বদলের সময় চিৎকার করে জানালো টেন। নিষ্পলক দৃষ্টিতে লোকটাকে দেখল লসন। তারপর ক্ষীণ মাথা জাগালো। কজন থাকবে? 4 জন। ব্যাখ্যা করো। অসহায় দৃষ্টি ফুটে উঠল টেড স্পিডের চোখে। টিগারে চেপে বসা লসনের আঙুলের দিকে তাকিয়ে আছে পলকহীন দৃষ্টিতে। ক্ষণিকের জন্য অসহায় দেখালো লোকটাকে। তারপর শ্রাগ করে বলতে শুরু করলো। বলছি, দোহাই লাগে, পিস্তলটা সরাও। ওহ, কি বেয়ারার লোকের পাল্লায় পড়েছি রে বাবা। তখনই বলেছিলাম স্টেজ গার্ডে চাকরি নেয়ার দরকার কি। প্রায় ম্লান স্বরে স্বগোক্তি করল সে। তারপর ঝট করে ফিরল পাশের ছেলে বন্দি বিল নিকোলের দিকে। তুমিই জোর করে ওয়েনকে রাজি করিয়েছ বিল, এখন বোঝো ঠেলা। জলদি টেদ, তারা দিল লসন। ঘোড়া বদলানোর ফাঁকে খেতে বা ড্রিঙ্ক করতে যেতাম আমরা। কথা ছিল ফিরতে দেরি করব। ওখানে যে বড় সেলুন আছে ওটার পাশের গলি থেকে বেরিয়ে এসে হামলা করবে ওরা। পেছনে থাকার কথা আমাদের। দুই দলের মধ্যে পড়ে শেষ করলো না সে। লসনের হাতের পিস্তলের দিকে চকিত দৃষ্টি হানল একবার। বিশ্বাস করো, এক বন্য মিথ্যে বলিনি। মনে মনে পরিকল্পনাটার সম্ভাবনা যাচাই করে সন্তুষ্ট হলো লসন। ওয়েন কোথায়? বলেছিল বিগ বেতে থাকবে, সুযোগ পেলে ওর সঙ্গে টবির সেলুনে দেখা করতে বলেছে আমাদের। পরিকল্পনায় কোনো রদবদল হলে এখানেই জানাতো। পিস্তল হোলস্টারে ফেরত পাঠালো লসন। দেখলো সশব্দে দম ছেড়ে হাঁপ ছাড়ল ওরা। একটা শব্দও যদি মিথ্যে বলে থাকো, ফেরার সময় নিজ হাতে তোমাদের খুন করব আমি, শাসালো ও। কিন্তু সেলুনে আমাদের না দেখলে হয়তো পরিকল্পনা পাল্টে ফেলবে ওয়েন, বলল টেড স্পিড। ঘুরে তার দিকে তাকালো লসন, হাসল। ভালো কথা মনে করেছ। তেমন কোনো কথা তোমাদের মধ্যে হয়েছে কি? মাথা ঝাঁকালো সে। শেরিফ, কফি দাও ওদের। আমার অনেক সময় আর শ্রম বাঁচিয়েছে ওরা। সশব্দে মেঝেতে থুতো ফেলল টেড। কিন্তু শেষ রক্ষা করতে পারবে না তুমি, ড্যান, জেদি স্বরে বলল সে। জেসি ওয়েন ঠিকই তোমাকে খুন করবে। তাতে তোমার লাভ কি? চুপ করে থাকলো সে, জবাব দিল না। নতুন দুজন লোক ভাড়া করব নাকি? লসন অফিসে ফিরে আসতে জানতে চাইল কোবান। দরকার নেই,
বিশ্বস্ত লোক পাবো না। তাছাড়া পরিকল্পনায় কিছু রদবদল করতে যাচ্ছি আমরা। ভাবছি ল্যারেডো ক্রসিং পেরিয়ে দক্ষিণের টেইল ধরবো কিনা। থমকে গিয়ে ওকে দেখলো সোনা ব্যবসায়ী। মাথা ঠিক আছে তোমার? এত সোনা নিয়ে 40 মাইল দীর্ঘ মরুভূমি পাড়ি দেবে নাকি? ঠিক সেটাই ভাবছি আমি। মরুভূমি পাড়ি দিয়ে লিওন সিটিতে গিয়ে ট্রেনে সোনা তুলে দেব, ব্যাস। পরদিন মন্টানায় পৌঁছে যাবে। কয়েকবার হামলার আশঙ্কা নিয়ে এ টেইল ধরে আরও 100 মাইল পাড়ি দেওয়ার ইচ্ছে নেই আমার। কিন্তু এত সোনা নেবে কিভাবে? স্টেজ নিয়ে নিশ্চয় মরুভূমি পাড়ি দেওয়ার কথা ভাবছ না? আর প্রতিপক্ষ ঠিকই জেনে যাবে ওদের ফাঁকি দিয়েছি আমরা। তাহলে তুমিও স্বীকার করছো যে ওদের ফাঁকি দিতে পারবো আমরা? তাজা ঘোড়ার সরবরাহ অবশ্য পাবো না, কিন্তু যদি বাড়তি কয়েকটা ঘোড়া সঙ্গে নিই, 1.5 দিনে 40 মাইল দূরত্ব ঠিকই পেরিয়ে যেতে পারবো। সবচেয়ে বড় কথা, রুট বদলে মরুভূমিতে যাচ্ছি আমরা, ঘুণাক্ষরেও সন্দেহ করবে না কেউ। তাছাড়া সাধারণ ট্রেইলের চেয়ে মরুভূমি অনেক বেশি নিরাপদ। সত্যি মরুভূমি পাড়ি দেবে? আমি কিন্তু এর আগে যাইনি ওদিকে। টেইলার ও ওটোর হোলগুলো চেনা না থাকলে কাজটা আত্মহত্যার মতোই হবে। নিশ্চিন্তে নিশ্চিন্ত থাকো হ্যান্স। কার্টিস এ ব্যাপারে ওস্তাদ লোক, বহুবার এই টেইলে যাতায়াত করেছ। মাথা ঝাঁকিয়ে সায় জানালো ড্রাইভার। কোথায় যাচ্ছ? লসনকে উঠতে দেখে জানতে চাইল। লিওন সিটিতে টেলিগ্রাম করব, ওদের জানাতে হবে না? ঘণ্টাখানেক পর ল অফিসে বসে লাঞ্চ করে নিল ওরা। ক্যাফে থেকে খাবার আনিয়েছে শেরিফ। ভরপেট কফি পান করে ল্যারোডোর উদ্দেশ্যে রওনা দিল ওরা। নির্বিঘ্নে বেরিয়ে এলো বিগ বে থেকে। কোনো সমস্যা হলো না। ভবিষ্যতের কথা ভাবছে লসন। মন্টানা যাওয়ার সহজ ট্রেইল ছেড়ে উল্টো দিকে এগোবে ওরা। এটা নিশ্চয় ধারণা করতে পারবে না দুর্বৃত্তরা। ট্রেইলে স্টেজ না দেখে শেষে হয়তো সন্দিহান হয়ে উঠবে। ততক্ষণে অনেক দূরে চলে যাবে কোচ। সবচেয়ে নিরাপদে সোনা পৌঁছানোর উপায় বোধহয় এটাই। সামনে কটা দল অপেক্ষা করছে কে জানে। ওয়েন, রক্স বা কিনকেডের দল। থমসনও নিশ্চয় বাকি থাকবে না। আর নেইল ডেভিস তো আছেই। এ লোকটিকে নিয়েই বেশি ভয় ওর। প্রতিপক্ষের দুর্বলতা আগে খুঁজে বের করে মোক্ষম সময়ে আক্রমণ করে ডেভিস, অথচ সুবিধা করতে না পারলে হামলাই করবে না। ওর স্বভাবই এরকম। অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ সে, ঠিক রক্সের মতোই। অ্যাবিলিনে ওর সাথে রক্সের প্রথম দেখা। পরস্পরকে পছন্দ করতে পারেনি ওরা। প্রথম পরিচয়ে তিক্ততা খুব কমই কাটে। ওদের ক্ষেত্রেও তাই হয়েছে। কারণও আছে। দুজনের পথ সম্পূর্ণ আলাদা। জীবন বাঁচাতে বা কর্তব্যের খাতিরে কার্ট রক্সের মতো বহু মানুষের লাশ টপকে এতদূর এসেছে ড্যানি লসন। আর রক্স তেমনই একজন মানুষ যার নামে 4-5টা হুলিয়া আছে, কিন্তু বিপদ সম্পর্কে সচেতন সে। জানে লসনের সাথে লাগতে গেলে প্রাণের ঝুঁকি নিতে হবে। স্বার্থ ছাড়া ঝুঁকি নেয়ার পক্ষপাতী নয় সে। তবে এও ঠিক, ওর পথের কাঁটা হয়ে দাঁড়ালে তাকেও ছাড়তে রাজি নয় রক্স। সে যেই হোক। তেমন একটা মুহূর্ত হয়তো জেরেমি টাউন বা এ যাত্রায় তৈরি হতে পারে, কে বলতে পারে। চারপাশে তীক্ষ্ণ নজর রাখছে লসন। বিগ বে থেকে অতিরিক্ত 6টা ঘোড়া নিয়েছে। হ্যান্স কোবান তা পছন্দ করতে না পারলেও তর্ক করেনি। লসনের ধাত ভালো করে জানে সে, আগেও দেখেছে। প্রয়োজন ছাড়া আচমকা কিছু করে না ড্যানি লসন। মন্টানার টেইলটা দুর্গম, কিন্তু মরুভূমি আরও কঠিন জায়গা। তবে বিপদ আর অবাঞ্ছিত হামলা এড়ানো যাবে তাতে। কিছু লোক হয়তো পিছু নেবে, কিন্তু স্টেজ লুট করতে হলে আগে ওদের সামনাসামনি হতে হবে। অ্যাম্বুশ করার আশঙ্কা থাকছে না, এটাই হচ্ছে বড় স্বস্তির বিষয়। একবার উতরে গেছে বলে প্রতিবারই সেরকম হবে এমন আশা করা চরম বোকামি। তাছাড়া এখন দুজন লোক কম। দীর্ঘ 40 মাইল রুক্ষ মরুভূমি পাড়ি দিতে হবে, কিন্তু মন্টানার দুর্গম টেইলের তুলনায় কাজটা সহজ। যেখানে কার্টিসের অভিজ্ঞতা থাকছে ওদের সাথে। স্টেজ নিয়ে ধীর গতিতে এগোতে হবে জেনেও ঝুঁকিটা নিয়েছে লসন। কোনো রকমে
ল্যারো ল্যারেডো ক্রসিং পেরোতে পারলেই হয়। তারপর দক্ষিণে ঘোড়া ছোটাবে। পারলে পেছন থেকে অনুসরণ করে ওদের ধরুক দুর্বৃত্তরা। মরুভূমিতে আর যাই হোক অসহায় অ্যাম্বুশের শিকার তো হতে হবে না। সমান সমান সম্ভাবনা থাকবে সবার। ল্যারেডো ক্রচিংয়ে কি ধরনের অভ্যর্থনার আয়োজন করবে জেসি ওয়েন? বিগ বে থেকে টেলিগ্রাম করার ফাঁকে কয়েক জায়গায় ঢু মেরেছিল লসন। টবির সেলুনেও গিয়েছিল, কিন্তু ওয়েনের দেখা পায়নি। লোকটা যদি সত্যিই বিগ বেতে এসে থাকে, এতক্ষণে নিশ্চয় খবর পেয়ে গেছে যে ধরা পড়ে গেছে ওর ক্রুরা। এবার কি পরিকল্পনা করবে সে? বোঝার উপায় নেই। নিখাত সতর্কতা আর নিজেদের দক্ষতাই ওদের সম্বল। সঙ্গে ভাগ্যের খানিকটা সহায়তা পেলে হয়তো ল্যারেডোর ফাঁদটা এড়িয়ে যেতে পারবে। বিগ বে থেকে ল্যারেডো ক্রসিং টেইলটা মোটামুটি সমতল। পথে অ্যাম্বুশ করার মতো সুবিধাজনক জায়গা নেই বললেই চলে। তবুও হামলার আশঙ্কা উড়িয়ে দেয়নি লসন। জানে সঠিক জায়গা বেছে নেবে ওয়েন। সেজন্যে খোদ ল্যারেডো ক্রসিং হচ্ছে আদর্শ জায়গা। মাত্র কয়েক ঘন্টার পথ। সন্ধ্যার আগেই ল্যারেডো ক্রসিংয়ের মাইল খানেকের মধ্যে পৌঁছে গেল ওরা। আচমকা বিরতি দিল লসন। টেইল থেকে সরে গিয়ে জরিপ করলো সামনের পথ। একেবারে খোলা জায়গা। ওদিক থেকে কেউ এলে আগেভাগেই টের পাবে। কফির আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল টিম কার্টিস। লসনের নির্দেশে স্ট্রং বক্স খুলে সব সোনা 4টা স্যাডল ব্যাগে ঢোকালো কোবান আর অ্যালেন। 4 ব্যাগে অনায়াসে জায়গা হয়ে গেল। বিগ বে থেকে কেনা 4টে ঘোড়ার পিঠে চাপালো ব্যাগগুলো। কাজ শেষে ফের আগের মতোই বাক্সে তালা আটকে রাখলো ওরা। তবে কিছু বালি আর পাথর ভরে রেখেছে। এখন থেকে স্যাডল ব্যাগে সোনা রাখবো আমরা। বাধ্য হয়ে যদি কোষ ফেলে যেতে হয়, তাহলে অন্তত সোনাগুলো হারাতে হবে না। অন্যদের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করল লসন। ল্যারেডোয় পৌঁছে কি পরিস্থিতিতে পড়ব কে জানে। আগে থেকে সতর্ক থাকা ভালো। আর এখানেই সাফার করব আমরা। কি? চমকে উঠল কার্টিস। হ্যাঁ, ল্যারেডোর খাওয়া আমাদের কপালে জুটবে না। তার মানে? বিস্ময় কোবানের কণ্ঠে। ল্যারেডোয় থামবো না আমরা? না, ভাব দেখাবো থামতে যাচ্ছি। তারপর হঠাৎ করেই ঘোড়া ছোটাবো। স্টেশনটা পেরোনোর চেষ্টা করব। কিন্তু অবস্থা খারাপ দেখলে কোচ ফেলে রেখে যাব। এজন্যই ঘোড়া ভাড়া করেছ? সোনাগুলো আলাদা করে ফেলেছ? হেসে জানতে চাইল কার্টিস। ল্যারেডো পেরিয়ে যাওয়ার সময় হয়তো সর্বোচ্চ গতিতে ছুটতে হতে পারে আমাদের। বিগ বেতে থাকতেই মরুভূমি পাড়ি দেওয়ার চিন্তা মাথায় এসেছিল। ভাবছিলাম কোনোভাবে ঘোড়া বদলের ব্যাপারটা এড়ানো যায় কিনা। ঘোড়া বদলাতে গেলে খামোখা কিছু মূল্যবান সময় নষ্ট হবে। তাছাড়া আমাদের আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে ওরা। তার চেয়ে এটাই কি ভালো হলো না? না থেমে সরাসরি স্টেশন পেরিয়ে যাব। কোষটা ফেলে গেলেও সোনা ঠিকই থাকবে আমাদের সঙ্গে। কপাল ভালো থাকলে সবাই বেরিয়ে যেতে পারবো। কিন্তু কেউ যদি পড়েই যায়, তাহলে অন্যদের দায়িত্ব হবে তার স্যাডল ব্যাগ নিয়ে কেটে পড়া। আমার মাথায় দুষ্টু বুদ্ধি চাপতে চাইছে ড্যান, সহাস্যে বলল টিম কার্টিস। চিন্তা করো, পুরো $50,000 সোনা থাকবে আমার সঙ্গে। ইচ্ছে করলে অনায়াসে তোমাদের ফাঁকি দিয়ে কেটে পড়তে পারবো। মরুভূমিটা আমার চেয়ে বেশি চেনো না তোমরা। হতে পারে, তবে কিছু কিছু তো চিনি। যেখানে যাও আমি তোমার পিছু নেব। পাল্টা হেসে উত্তর দিল লসন। না হে, তোমাকে খেপানোর ঝুঁকি নিতে রাজি নই।